দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনীতিতে যে জটিলতা তৈরি হয়েছিল তার কতটা সমাধান হলো? ক্ষমতাসীনরা যেখানে বলছে দ্বাদশ নির্বাচনের মধ্য দিয়ে জনমতের প্রতিফলন ঘটেছে, গণতন্ত্রের বিজয় হয়েছে, অন্যদিকে বিএনপি বলছে গণতন্ত্র নির্বাসনে গেছে, ক্ষমতাসীনদের নৈতিক পরাজয় হয়েছে। জয় পরাজয়ের এই বিতর্ক ছাপিয়ে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে, রাজনীতি কোথায় অবস্থান করছে? রাজনীতি কি শুধুমাত্র জাতীয় সংসদে সীমাবদ্ধ রয়েছে? সংসদের বাইরের রাজনীতি কতটা গতিশীল? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। প্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি জেরুসালেম নিবেদিত দেশপ্রতীকের আজকের আয়োজন। আমি ফার্নাস জুই থাকছি পুরো আয়োজন জুড়ে আপনাদের সঙ্গে। আজ আমরা শিরোনাম নির্ধারণ করেছি, সংসদের বাইরে আর কি রাজনীতি আছে। আর আজকের আলোচনা এগিয়ে নিতে দুজন সম্মানিত অতিথি আছেন স্টুডিওতে। এ পর্যায়ে পরিচয় করিয়ে দিচ্ছি। স্টুডিওতে আছেন অধ্যাপক ডাক্তার হাবিবে মিল্লাত, সাবেক সংসদ সদস্য আওয়ামী লীগ। সে সঙ্গে আরো আছেন গোলাম মাওলা রনি, রাজনীতি বিশ্লেষক ও কলামিস্ট। দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের আলোচনায়। জনাব গোলাম মাওলা রনি, আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। যেমনটি বলছিলাম যে আজ 7 তারিখ, জানুয়ারির 7 তারিখে কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, 1 মাস অতিবাহিত হলো। সংসদের বাইরে বর্তমান সময়ে রাজনীতি কতটা গতিশীল? প্রথমে তো আজকের এই 7 তারিখটা যদি না আসতো আওয়ামী লীগের জীবনে, আওয়ামী লীগ আরো 100 বছর বেঁচে থাকতো। এই একটা মাস আওয়ামী লীগকে একেবারে ভূমির নিচে নিতে নিতে ড্রিলিং করতে 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 এমন একটা জায়গাতে নিয়ে গিয়েছে, অনাগত দিনে আওয়ামী লীগের নাম নেওয়ার মতো কোনো লোক কোন জায়গাতে কতজন থাকবে এটা নিয়ে আপনি কথাটা লিখে রাখেন, ভবিষ্যতে কি হয়। এর কারণ হলো যে এই নির্বাচনটিতে আওয়ামী লীগের মাথার উপর কতগুলো বোঝা হিসেবে, কতগুলো আপদ হিসেবে, কতগুলো বিপদ হিসেবে এবং অনেকগুলো কলঙ্ক হিসেবে চাপা পড়েছে। এবং সেই ভারে একটা সময় কারুন নামে একজন, আমরা জানি যে হযরত মুসা আলাইহিস সালামের জমানাতে খুব একজন দুর্নীতিপরায়ণ ধনবান ছিলেন, লোভী। যেমনি লোভী ছিলেন তেমনি বেঈমান ছিলেন, তেমনি মুনাফিক ছিলেন। এবং তিনি অনবরত মিথ্যা কথা বলতেন এবং মানুষের বিরুদ্ধে কুৎসা রটাতেন, একেবারে যার বিরুদ্ধে তা ইচ্ছে তাই করতেন। এবং হযরত মুসা আলাইহিস সালামের চরিত্র নিয়ে তিনি একবার কুৎসা রটালেন এবং আল্লাহ নবী এতটা কি বলবো যে বিরক্ত হলেন যে তিনি বদদোয়া দিলেন এবং তার দোয়াতে আস্তে আস্তে কারণ মাটিতে ডুবে গিয়েছিল। তো ওর পর থেকে ওই কারণের ওই রেফারেন্সে আমাদের এই সমাজে যখনই মানুষের কোনো কর্ম কারো পছন্দ হয় না, তখন ওইভাবে উদাহরণ টানে। এখন বাস্তব অবস্থা হলো যে আওয়ামী লীগের উপর এতগুলো লায়াবিলিটিস, এতগুলো দুর্নাম এবং এতগুলো বদনাম আসছে যে এটি আপনি বললেন যে 1 মাস চলে গেছে, 7 তারিখ থেকে 7 তারিখ। এটি খুব যারা অল্প বুদ্ধির, একেবারে যারা দেখে পিঁপড়ার মতো শুধুমাত্র দেখে আর চোখের সামনে যা পায় কামড়ে ধরে, তাদের জন্য এটা খুবই আনন্দের একটা বিষয়। কিন্তু যারা আশরাফুল মাখলুকাত একটু গভীরভাবে চিন্তা করে, তারা কোনটা কাকের স্বর আর কোনটা ময়ূরের পেখম এই দুটো আলাদা করতে পারে, কোনটা ময়নার ডাক আর কোনটা টিয়া পাখির ডাক এই দুটো আলাদা করতে পারে। এই মানুষগুলো চিন্তা করে যে কার্যকারণ, অর্থাৎ আপনি ভালো কাজ করলে ভালো পরিণত হবে, মন্দ কাজ করলে মন্দ পরিণত হবে। আওয়ামী লীগ যে কাজটি করেছে 7ই জানুয়ারি তারিখে এবং তার আগে, সব মিলিয়ে এই কাজগুলো ভালো কাজ করেনি। যে ভাষায় এর মধ্যে অনেকগুলো অন্যায় রয়েছে, গুনাহ রয়েছে, পাপ রয়েছে, প্রতারণা রয়েছে, জাল রয়েছে, জালিয়াতি রয়েছে। সেই জায়গা থেকে গোলাম মাওলা রনি, সেই পাপ মোচন হবে কিভাবে? এই পাপ মোচন কিছু পাপ মোচন শাস্তির মাধ্যমে পাপ মোচন হবে। যখনই কোনো একটা পাপী কাজ করে, পাপীর দুটো বিষয় আছে, খুব যদি লিমিটেড হয়, সগীরা গুনাহ হয়, তাহলে আস্তাগফিরুল্লাহ পড়লে ক্ষমা হয়ে যায়, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হয়, বান্দার কাছে ক্ষমা চাইতে হয়। কিন্তু কবিরা যদি গুনাহ হয়, সে গুনার উপর নির্ভর করবে যে কবিরা গুনাহ। কিছু গুনাহ আছে আল্লাহ কখনো ক্ষমা করেন না, একেবারে জাহান্নামের আগুনে পুড়াইয়ে তারপরে এটার প্রায়শ্চিত্ত হয়। কিছু গুনাহ আছে যে অনির্দিষ্টকাল পর্যন্ত জাহান্নামে থাকতে হয়। কিছু গুনাহ আছে দুনিয়াতেও বিচার হয়, আখিরাতেও বিচার হয়। এখন আসলে আমরা তো আওয়ামী লীগের তো অনেক লোক আছে যারা ডাইরেক্ট, তারা বলে যে অনেক অলি আল্লাহ টাইপের মানুষ, তাদের সাথে আল্লাহর সাথে ডাইরেক্ট যোগাযোগ আছে। আমাদের তো এরকম যোগাযোগ নেই। আমরা যেটা বলতে পারি যে আল্লাহ কি করবেন বা না করবেন, এটা তো আল্লাহর ব্যাপার আর তাদের ব্যাপার। আমরা যেটা সাধারণ দৃষ্টিতে দেখি যে টিট ফর ট্যাট, যেমন কর্ম তেমন ফল, যেমন কুকুর তেমন মুগুর। তো সেই তথ্যে আওয়ামী লীগ যে কাজকর্মগুলো করেছে, তাতে আপনি যেটি বললেন গত 30 দিনে নাথিং, কিচ্ছু নেই যে কাজ নিয়ে তাদের জন্য একটা সুভাষিস থাকতে পারে, যে কাজের জন্য তাদের জন্য একটা ভালো কিছু আশা করা যেতে পারে, পাপ মোচনের কোনো লক্ষ্য দেখা যেতে পারে। বরং আপনি যদি সংসদের দিকে তাকান, সংসদে কোনো রাজনীতি নেই, যেটা আপনি শিরোনাম করেছেন। যত রাজনীতি এখন দেখেন ঘোরাফেরা করছে। আপনি মানুষের শরীরে যখন ব্যথা হয় না, আপনার তো বয়স অল্প, এখন অত ব্যথা হয়নি,
বুড়ো হলে দেখবেন ব্যথা হয়, কখনো নখে ব্যথা থাকে, আবার একটু পরে মাথায় চলে যায়, একটু পরে সেই ব্যথা 5 মিনিট মাথায় গালে চলে আসে, কানে চলে আসে। এই ব্যথা খুব দ্রুত সারা শরীরে ছড়াতে থাকে, এই ব্যথার এরকম যন্ত্রণা। তো এখন বাংলাদেশে যে ব্যথা, এই ব্যথা একবার কক্সবাজার সীমান্তে এখন খুব যন্ত্রণা দিচ্ছে, আবার কক্সবাজার সীমান্ত থেকে পার হয়ে বান্দরবনের থানচি উপজেলার গহীন অরণ্যে গিয়া, যেখানে মায়ানমারের সীমান্ত চীন রয়েছে, সেই চীন সীমান্তে গিয়ে সেই ব্যথা নড়াচড়া করছে। সেই ব্যথা আমাদের এই পশ্চিমবঙ্গের সাথে আমাদের যে বেনাপোল বর্ডার আছে, সেই বর্ডারে নাড়াচাড়া করছে। এই ব্যথায় দেখবেন যে অনেক বড় বড় মাছ, ভিতরে চর্বি বেশি হলে, মানে বড় বড় মাছ, রুই, কাতলা, মৃগেল খুব জনমের খায় সারা জীবন, খাওয়ার পরে পেট ভরে যায় চর্বিতে। তো অনেক খাসি আছে, আমরা গ্রামবালায়, 1 মিনিট আমি শেষ করি, একটা খাসি আছে, এই খাসিগুলো করে কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে চর্বিতে পেট ফেটে যায়। তো তদ্রূপ এখন এরকম ব্যথা শুরু হয়েছে দিল্লির, যে দিল্লিকে যাকে বলা হয় জীবন্ত কিংবদন্তি, এবং তিনি কোনো একটা দেশে আসা মানে সেই দেশের সঙ্গে যুদ্ধ, মিস্টার অজিত দোভাল। গত 2014 থেকে এই পর্যন্ত যাকে বলা হয় দ্য লিভিং জেমস বন্ড, এবং সেটা আমি পরবর্তী পর্বে আরও বলবো আমার ভাই বলার পরে। তো তিনি বাংলাদেশে আসছেন, দিল্লি কতটা বেদনা হত হলে, কতটা ব্যথায় ছটফট করলে, এবং দিল্লির পেটে বাংলাদেশি যে খাবার, এগুলো কি পরিমাণ চর্বি সৃষ্টি করলে বাংলাদেশে অজিত দোভাল আসতে পারে, সেই বিষয়ে হয়তো বিরতির পর আপনাকে বলবো।